হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্বাগত জানাচ্ছি নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসগুলোতে। আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। তবে আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান বইয়ের অধ্যায় 12। অধ্যায় 12 হচ্ছে পারিবারিক বাজেট। পারিবারিক বাজেট নিয়ে আজকে আমি আলোচনা করব। আমাদের একদম 9 এর বইয়ের একদম সর্বশেষ যে চ্যাপ্টারটি সেটি হচ্ছে অধ্যায় 12। আজকে আমরা 12 নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো অধ্যায় 12 নাম হচ্ছে পারিবারিক বাজেট। তো এই জায়গায় পারিবারিক একটা শব্দ আছে, পারিবারিক বাজেট। বাজেট মানে তো আমরা জানি যে একটি পরিকল্পনা, সংখ্যাত্মক পরিকল্পনাকে বলা হয় বাজেট। তো এখানে পারিবারিক বাজেটটি কি? পারিবারিক বাজেট হলো একটি সংসারের সারা বছরে কিভাবে কোন খাতে আয় হবে এবং সেই আয়গুলো কোন কোন খাতে ব্যয় হবে, ব্যয় হওয়ার পর যেই টাকাটা থাকবে এবং আমাদের পরিবারের কি সম্পদ এবং কি দায় আছে, এই সকল ব্যাপারগুলো নিয়ে যে বাজেট তৈরি করা হয় সেটাকে বলা হয় পারিবারিক বাজেট। তো হিসাব বিজ্ঞানেও আমাদের পরিবার ও হিসাব বিজ্ঞানের খুব দরকার আছে। তো হিসাব বিজ্ঞানের এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ একটি দরকার আমাদের সাধারণ জীবনযাপনের জন্য। তো এই পারিবারিক বাজেট তৈরি করার জন্য আমাদের যেই পার্টগুলো কমপ্লিট করতে হবে, খেয়াল করো, যদি আমাদের অঙ্কের মধ্যে পারিবারিক বাজেট আসে পরীক্ষার সময়, তখন আমরা সেটা কিভাবে আনসার করব এবং কি কি সৃজনশীল প্রশ্ন চায় এই চ্যাপ্টার থেকে, সেই ব্যাপারগুলো আজকে আমরা শিখে নিব। তারপর আমরা একটা উদাহরণের মাধ্যমে এই চ্যাপ্টারটি প্র্যাকটিস করব। তো শুরুতেই আমরা চলে যাই পড়াশোনার দিকে। তাহলে প্রথমেই পারিবারিক বাজেটের যে প্রথম পার্ট সেটি বের করতে বলে, 1 নাম্বার বের করতে বলে পারিবারিক তহবিল। যেটা বের করতে বলে পারিবারিক তহবিল মানে তার শুরুতে তার পরিবারের যেই বছর থেকে হিসাব শুরু করলো সেই বছরের শুরুতে তার পরিবারে কত টাকা মূলধন আছে সেটাকে বলা হয় পারিবারিক তহবিল। তো পারিবারিক তহবিল বের করার জন্য আমাদের যে ব্যাপারটি দরকার সেটা হচ্ছে পারিবারিক তহবিল নির্ণয় করার জন্য আমাদের ঘর করতে হবে বিবরণ টাকা এইভাবে ঘর করতে হবে। এরপর প্রারম্ভিক সম্পদ, পারিবারিক তহবিল বের করার জন্য প্রথমে যে ব্যাপারটি লিখতে হবে প্রারম্ভিক সম্পদ বলতে আমরা বুঝি যে বছরের শুরুতে যে পরিবারের যেই বছর, ধরো আমরা জানুয়ারি টু ডিসেম্বর যদি আমরা ধরি, তাহলে জানুয়ারি মাসটা হলো প্রারম্ভিক সময় আর ডিসেম্বর মাসটা হলো সমাপনী সময়। তাহলে জানুয়ারিতে যেই সম্পদগুলো থাকবে সেগুলোকে বলা হয় প্রারম্ভিক সম্পদ। যেমন তার হাতে নগদ থাকতে পারে, হাতে নগদ মানে তার হাতে কিছু টাকা জমানো থাকতে পারে ক্যাশ, এবং তার সেভিংস অ্যাকাউন্টে কিছু টাকা থাকতে পারে ব্যাংক অ্যাকাউন্টে, এটাকে বলা হয় ব্যাংক জমা। হাতে নগদ এবং ব্যাংক জমা। এরপরে তার একটা বাড়ি ঘরের মূল্য থাকবে, বাড়ি অথবা ফ্ল্যাট থাকতে পারে, সম্পদ, গাড়ি থাকতে পারে, এটাও সম্পদ, আসবাবপত্র থাকতে পারে, গহনাপত্র থাকতে পারে, বিনিয়োগ থাকতে পারে, এইরকম তারও আর অনেক ধরনের সম্পদ থাকতে পারে তার বছরের শুরুতে। তাহলে এই সকল সম্পদগুলোকে বলা হবে প্রারম্ভিক সম্পদ। এই সম্পদগুলোর যোগফলটা লিখলাম, যোগফল থেকে বাদ প্রারম্ভিক দায় মানে এবার বছরের শুরুতে তার কাছ থেকে অন্য ব্যক্তিরা তার কাছ থেকে কত টাকা পাবে সেটাকে বলা হয় প্রারম্ভিক দায়। তো এই প্রারম্ভিক দায়টাও আমাদের চিনতে হবে। যেমন প্রারম্ভিক বাদ মানে হচ্ছে এই প্রারম্ভিক মোট সম্পদ থেকে আমরা বাদ দেব প্রারম্ভিক দায়। তো প্রারম্ভিক দায়ের মধ্যে আছে পাওনাদার এবং ঋণ এগুলা ছাড়াও আরো থাকতে পারে সেই আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা হাওলাত করছে, সেই কর্জ বা ঋণ থাকতে পারে। এই সকল ব্যাপারগুলোকে বলা হয় দায়। তাহলে এই যে তার প্রারম্ভিক মোট সম্পদ থেকে যদি আমরা প্রারম্ভিক দায়ের টাকাটা বাদ দিই, তাহলে সম্পদ থেকে দায় বাদ দিলে যেটা পাবো সেটা হলো পারিবারিক তহবিল। তো পারিবারিক তহবিল নির্ণয় করার সূত্র হলো প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তাহলে যেটা বের হয়ে যাবে সেটা হলো পারিবারিক তহবিল। এইভাবে প্রথম পার্টটা আমরা শেষ করব। এরপরে আমাদের দ্বিতীয় যে পার্টটি সেটি কাজ করতে হবে হলো আয় ব্যয় বিবরণী। পারিবারিক বাজেটের দ্বিতীয় পার্টটি হচ্ছে আয় ব্যয় বিবরণী, যে আমাদের পরিবারে সারা বছর যে কত টাকা ইনকাম করলাম আর কত টাকা ব্যয় হলো সেটার যদি আমরা হিসাব নিকাশ রাখি, তাহলে হিসাব নিকাশ রাখার পরে আমাদের বছরের শেষে কত টাকা আয় হলো বা কত টাকা ব্যয় হলো সেই ব্যাপারটার মাধ্যমে আমরা নিট লাভ অথবা নিট ক্ষতি জানতে পারি। সেই ব্যাপারটা হলো এভাবে বের করবো আয় ব্যয় বিবরণী। এখানে বিবরণ টাকা এইভাবে আমরা ঘর করব। তো আয় পাশ, প্রথমে আমরা আয় সমূহ লিখবো। এখন একটা পরিবারের মধ্যে আয় কি থাকে, একটা পরিবারের মধ্যে আয় থাকে সেটা ডিপেন্ড করতেছে যেই ব্যক্তি পরিবারের মূল সদস্য, যার ইনকামের কারণে পরিবারটি চলে, ওনার কাজের উপর ডিপেন্ড করতেছে, উনি কোন ধরনের কাজ করে। সে কি ব্যবসা করে, সে কি চাকরি করে, এই দুইটা, ব্যবসা আর চাকরি, এই দুইটার উপর ভিত্তি করে তার পরিবারের আয় হয়। তাহলে সে যদি চাকরি করে থাকে তাহলে সে বেতন প্রাপ্তি হয়, বেতন পায়। আবার সে তার মূল চাকরির পাশাপাশি সে যদি কোনো পার্ট টাইম কাজ করে থাকে তার পার্ট টাইম সম্মানী বা পার্ট টাইম বেতন পেতে পারে। তারপরে বোনাস, সে যদি কোথাও চাকরি করে থাকে সেখানে বোনাস পায়। তার যদি কোনো কৃষি জমি থাকে সেই জমি থেকে সে যদি ফসল পায় তাহলে সেই ফসলটা তার কাছে আয়।
ব্যবসা হতে মুনাফা, তারপর বিনিয়োগের সুদ, সে যদি টাকা কোনো জায়গায় ইনভেস্ট করে থাকে সেই জায়গা থেকে যে সুদটা পাবে সে বিনিয়োগের সুদটা তার পরিবারের জন্য আয়। আবার সে যদি পাশাপাশি ব্যবসাও করে থাকে তাহলে ব্যবসা হতে মুনাফা, আর যদি শুধুই ব্যবসা করে থাকে তাহলে তার ব্যবসা হতে যে মুনাফাটা হয় সেটা তার আয় হিসেবে গণ্য হবে। এগুলো হচ্ছে আয়। এরকম আয় ছাড়াও তার পরিবারে আরো অনেক ধরনের আয় থাকতে পারে, সেটা তার কাজের উপর ভিত্তি করে তার আয়ের ধরন হবে। এরপরে সকল আয়গুলো আমরা যোগ করে লিখলাম, এটা হলো মোট আয়। তাহলে যে আয়টা হলো মোট আয়, এই মোট আয় থেকে বাদ ব্যয় সমূহ। এখন একটি পরিবারের ব্যয় কি, একটা পরিবারের সারা বছরের ব্যয় কি? সারা বছরের প্রধান ব্যয় হচ্ছে, সে যদি ভাড়া থাকে তাহলে তার বাড়ি ভাড়া, তারপর তার খাদ্য খাতে ব্যয় হয়, খাদ্য সামগ্রী ক্রয় করার জন্য ব্যয় হয়, মুদি দোকান বা মনিহারির জন্য তার ব্যয় হয়, পোশাকের জন্য ব্যয় হয়, তারপরে তার চিকিৎসা খাতে ব্যয় হয়, শিক্ষা খাতে ব্যয় হয়। এইরকম ভাবে টেলিফোন, আপ্যায়ন, মোবাইল ফোন, যাতায়াত, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, গ্যাস বিল, পৌরকর, এরকম অনেক ধরনের ব্যয় হতে পারে একটা পরিবারের। তো এই সকল ব্যয়গুলোকে আমরা আয় থেকে যদি বাদ দিই তাহলে যেটা হয় সেটা হলো আয় উদ্বৃত্ত অথবা ঘাটতি। তো আয় বেশি ব্যয় যদি কম হয় তাহলে তার লাভ, যে আয় ব্যয় সারা বছরের কাজকর্ম করে তার এত টাকা উদ্বৃত্ত থাকলো হাতে, ওইটা লাভ। যেমন এখানে সকল আয়গুলো আমরা লিখলাম। ব্যয় বলতে খাদ্য সামগ্রী ক্রয়, মুদি ও মনিহারি, পোশাক ক্রয়, শিক্ষা ব্যয়, চিকিৎসা ব্যয়, আপ্যায়ন খরচ, মোবাইল খরচ, যাতায়াত খরচ, উপহার ক্রয়, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, গ্যাস বিল, পৌরকর, বাড়ি ভাড়া প্রদান, এইরকম আরো অনেক ধরনের ব্যয় থাকতে পারে। তো সকল ব্যয়গুলা লিখলাম। তো আয় থেকে ব্যয়গুলা বাদ দেওয়ার পর যদি আয় বেশি ব্যয় কম হয় তাহলে ওই টাকাটাকে লিখবো আমরা আয় উদ্বৃত্ত, আর যদি আয় কম ব্যয় বেশি হয় তাহলে ওই টাকাটা লিখবো আমরা ঘাটতি উদ্বৃত্ত, যে আমাদের এত টাকা ঘাটতি আছে। তো এইভাবে আমরা আমাদের পরিবারের পারিবারিক তহবিল এবং আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতে পারি। তো এই চ্যাপ্টারের আরো কয়েকটি পার্ট আছে, সেই পার্টগুলো নিয়ে আমরা আলোচনা করব, সবাই মনোযোগ দেবে। এখন আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিবারের আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী মানে হচ্ছে যে একটি পরিবারে কত টাকার সম্পদ এবং কত টাকার দায় আছে, সেই ব্যাপারটাকে বলা হয় আর্থিক অবস্থার বিবরণী। তাহলে প্রথমে আমরা সম্পদের দিকে যাই, যে আর্থিক অবস্থার বিবরণী প্রথমে সম্পদের দিকে যদি আমরা যাই তাহলে দেখো কি কি সম্পদ তার থাকতে পারে। এখানে যে সম্পদগুলো আসবে সেগুলো হলো তার পরিবারের সমাপনীতে বছরের শেষে তার কি কি সম্পদ আছে, সেই সম্পদগুলোর লিস্ট, যে বছরের শেষে তার পরিবারে কি কি সম্পদ আছে সেই সম্পদগুলো এখানে আমরা তুলে ধরবো। যেমন বাড়িঘর, তার বছরের শুরুতেও যা থাকবে বছরের শেষেও বাড়িঘরটা থাকবে, যদি বিক্রি করে না দেয় তাহলে বাড়িঘরের মূল্য যা বছরের শুরুতে যা আছে সেটাই। আসবাবপত্র বছরের শুরুতে আছে যা, এবং নতুন করে আবার যদি কোনো আসবাবপত্র ক্রয় করা হয় তাহলে সেটা আসবাবপত্রের সাথে এসে যোগ হবে। গহনাপত্র, সেই গহনাপত্র শুরুতে যা আছে, আর নতুন করে যদি কোনো গহনাপত্র ক্রয় করা হয় তাহলে এটার সাথে যোগ হবে। বিনিয়োগ বছরের শুরুতে যা আছে সেটাই বসবে, যদি নতুন করে কোনো বিনিয়োগ করা হয় তাহলে এই বিনিয়োগের সাথে আবার যোগ হবে। তারপর কম্পিউটার ক্রয়, সে বছরের মাঝখানে যে কোনো সময় কম্পিউটার ক্রয় করতে পারে, টিভি ক্রয় করতে পারে, তার টিভি সম্পদ, ফ্রিজ সম্পদ, মোবাইল ক্রয় সম্পদ, ডিপিএস এ জমা, সে প্রতি বছর ডিপিএস এ যত টাকা করে জমা দেয় সেই টাকাটাও তার কাছে সম্পদ। বকেয়া আয়, যদি কোনো জায়গা থেকে আমার আয় হওয়ার কথা কিন্তু এখনো টাকাটা আমরা নগদে পাইনি, তাকে বলা হয় বকেয়া আয়। তো বকেয়া আয় সম্পদ। অগ্রিম ব্যয় কারবারের জন্য আবার সম্পদ, অগ্রিম ব্যয়ও কারবারের জন্য সম্পদ। বকেয়া আয় সম্পদ, অগ্রিম ব্যয় কারবারের জন্য সম্পদ। তাহলে এই যে এই সকল সম্পদগুলো আমরা সম্পদ পাশে লিখে সকলগুলো যোগ করে দিলাম, তাহলে যেটা হলো এটা হলো মোট সম্পদ। এরপরে আমরা যেই পাশে যাব সেটা হচ্ছে দায় ও পারিবারিক তহবিল। একই চার্টের দায় এবং পারিবারিক তহবিল। তো দায়ের পাশে কি আছে, তার বছরের শুরুতে যদি পাওনাদার থাকে, সে যদি পাওনাদার টাকা পরিশোধ না করে তাহলে শুরুতে যা থাকবে শেষেও তাই থাকবে। আর যদি সে পাওনাদার পরিশোধ করে দেয়, যেমন ধরো পাওনাদার শুরুতে ছিল 1,00,000 টাকা, সেই বছরে পাওনাদার 50,000 টাকা পরিশোধ করে দিল, তাহলে বছরের শেষে তার পাওনাদার থাকলো 50,000 টাকা, তখন সেই 50,000 টাকা এখানে লিখবো। ঋণ যদি তার বছরের শুরুতে 60,000 টাকা থাকে, এখন সে 20,000 টাকা ঋণ পরিশোধ করলো, তাহলে বছরের শেষে তার ঋণ থাকবে এখানে এসে 40,000 টাকা। মানে এইরকম ব্যাপারটা, যদি শোধ না করে তাহলে বছরের শুরুতে যা থাকবে তাই বছরের শেষেও তাই থাকবে। এরপরে বকেয়া ব্যয় মানে কোনো একটা জায়গায় ব্যয় হয়েছে, টাকাটা আমরা দিই নাই, যেমন বাসা ভাড়া ব্যয় হয়েছে কিন্তু এখনো টাকাটা দিই নাই, এটাকে বলে বকেয়া ব্যয়, এটা দায়। অগ্রিম আয়, কাজ করে দেওয়ার জন্য আমরা কোনো অ্যাডভান্স টাকা নিলাম কিন্তু কাজ করে এখনো দেই নাই, এটাকে বলা হয় অগ্রিম আয়। অগ্রিম আয় কারবারের জন্য দায় বা পরিবারের জন্য দায়। এরপরে পারিবারিক তহবিল, যে 1 নাম্বার পার্টে যে পারিবারিক তহবিলটা বের করলাম সেই পারিবারিক তহবিল এখানে আসবে এবং এটার সাথে আয় উদ্বৃত্ত। 2 নাম্বার পার্টে যে আয় ব্যয় বিবরণী করেছি এর মধ্যে যে আয় উদ্বৃত্ত হয়েছিল সেই আয় উদ্বৃত্ত পারিবারিক তহবিলের সাথে যোগ হবে, যোগফলটা এখানে লিখবো। এবার দায় এবং পারিবারিক তহবিলের এই টাকাটা যোগ করে
যোগফলটা নামাবো। এই যোগফল এবং এই সম্পদ পাশের যোগফল, দুই যোগফল সমান হবে। যদি সমান হয় তাহলে আমরা পিছনে যে অঙ্কগুলো করলাম, যে আয় ব্যয় বিবরণী করলাম, সেই আয় ব্যয় বিবরণী এবং এটা ঠিক আছে যে সব দুই পাশ সম্পদ এবং দায়ের পাশ যদি মিলে যায় তার মানে আমাদের হিসাব নিকাশ সব ঠিক আছে। এইভাবে আমাদের পারিবারিক তহবিল, আয় ব্যয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়। তারপর এই চ্যাপ্টারে আরেকটা ব্যাপার চাই, সেটা হলো প্রাপ্তি প্রদান হিসাব। এখন আমরা আবার শিখবো প্রাপ্তি প্রদান হিসাব যে কিভাবে তৈরি করা হয়, প্রাপ্তি প্রদান হিসাবের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। যদি আমাদের পরীক্ষার প্রশ্নে প্রাপ্তি প্রদান হিসাব তৈরি করতে বলে, অথবা বলা থাকতে পারে এরকম যে সমাপনী হাতে নগদের পরিমাণ নির্ণয় করো, সমাপনী হাতে নগদের পরিমাণ যদি নির্ণয় করতে বলে তখন আমাদের প্রাপ্তি প্রদান হিসাব তৈরি করতে বলে। পরীক্ষার প্রশ্নে এরকম যদি বলা থাকে যে সমাপনী হাতে নগদের পরিমাণ নির্ণয় করো, তাহলে আমরা প্রাপ্তি প্রদান হিসাব তৈরি করব। তো প্রাপ্তি প্রদান হিসাব তৈরি করবো কিভাবে? প্রাপ্তি প্রদান হিসাব খুবই সহজ, এটা একটা টি ছকের মাধ্যমে তৈরি করবো। টি ছক হলো প্রাপ্তি টাকা, প্রদান টাকা, এরকম ঘর, প্রাপ্তি সমূহ টাকা, আবার প্রদান সমূহ টাকা। তো এখন প্রাপ্তি পাশে কি লিখবো? প্রাপ্তি পাশে শুরুতেই তার হাতে নগদ প্রারম্ভিক, ব্যাংক জমা প্রারম্ভিক, মানে তার হাতে যদি কোনো টাকা জমানো থাকে বছরের শুরুতে সেটাকে হাতে নগদ বলা হয়, অথবা তার সেভিংস অ্যাকাউন্টে যেখান থেকে সে খরচ করে ওই অ্যাকাউন্টের যদি টাকা থাকে সেটাকে তার ওই ব্যাংক জমা প্রারম্ভিক। তো এই যে এই দুটা প্রাপ্তি পাশে শুরুতেই বসবে। এরপরে সে যা পায়, সে প্রতি মাসে বেতন পেতে পারে 12,000 টাকা করে বা 10,000 টাকা করে দিব, প্রতি মাসে বেতন পায়, তাহলে 12 মাসে সে কয় টাকা বেতন পায়? 1,20,000 টাকা। সেই 1,20,000 টাকা সে বোনাস পাইতে পারে বছরে 2 বার, সে পার্ট টাইম কাজ করে তার জন্য সম্মানী পেতে পারে, বিনিয়োগের সুদ পেতে পারে, পুরাতন খবরের কাগজ, সে যদি বাসায় খবরের কাগজ রাখে প্রতি বছরে যেই স্তূপ হয় খবরের কাগজে সেটাকে বিক্রি করে দিতে পারে, এইভাবে টাকা পেতে পারে। তো প্রাপ্তি প্রদান হিসাবে প্রাপ্তি পাশে দুই ধরনের প্রাপ্তি আসে, একটা হলো মুনাফা জাতীয় প্রাপ্তি আর একটা হলো মূলধন জাতীয় প্রাপ্তি, যেটা কিনা আমরা অধ্যায় 4-এর মধ্যে শিখেছিলাম। মুনাফা জাতীয় প্রাপ্তিগুলো প্রাপ্তি পাশে বসবে, মূলধন জাতীয় প্রাপ্তিগুলো প্রাপ্তি পাশে বসবে। তো প্রাপ্তি পাশ শেষ হলো। এরপরে প্রধান পাশ। প্রধান পাশ বলতে আমরা বুঝি যে একটি কারবারে কোন কোন খাতে টাকা চলে গেছে সেটা, যেমন প্রধান খাত খাদ্য সামগ্রী ক্রয় করতে চলে যায়, মনিহারি, মুদি, আপ্যায়ন খরচ, চিকিৎসা খরচ, শিক্ষা খরচ, বাড়ি ভাড়া, ফ্রিজ ক্রয় করতে পারি, টিভি ক্রয় করতে পারি, ডিপিএস জমা দিতে পারি, ঋণের সুদ দিতে পারি। তো এইরকম কারবার থেকে যেই খাতে টাকা চলে যায় ওটাকে বলা হয় প্রদান। নগদ টাকা আসলে বলা হয় প্রাপ্তি, আর নগদ টাকা চলে গেলে বলা হয় প্রদান। তাহলে প্রাপ্তি এবং প্রদান হিসাব তৈরি করলাম। তো এখন প্রাপ্তি থেকে প্রদানটা বাদ দেব। প্রাপ্তি যে যত টাকা আমরা পাইলাম, এই প্রাপ্তি টাকা থেকে যত টাকা আমাদের কাছ থেকে চলে গেছে, এই প্রাপ্তি থেকে প্রদানটা বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে ওই টাকাটা বলা হয় সমাপনী হাতে নগদ। যদি আমাদের পরীক্ষা প্রশ্নে বলে সমাপনী হাতে নগদ, তাহলে ওই যে প্রাপ্তি থেকে প্রদানটা বাদ দেওয়ার পর যা থাকবে তাকে আমরা বলবো সমাপনী হাতে নগদের পরিমাণ নির্ণয়। এইভাবেই প্রাপ্তি প্রদান হিসাব তৈরি করতে হয়। আর এই পারিবারিক বাজেটের এই 4টা পার্ট সম্পর্কে ধারণা থাকলে এনাফ। যে প্রথমত আমি বললাম যে পারিবারিক তহবিল, আয় ব্যয় বিবরণী, তারপর আর্থিক অবস্থার বিবরণী, এরপর লাস্ট যে পার্ট প্রাপ্তি প্রদান হিসাব। এই 4টা পার্টই পরীক্ষার সময় তৈরি করতে বলে, 4টার সময় যে কোনো 3টি পার্ট তৈরি করতে বলে আমাদেরকে। তো আমি মনে করি যে এই ছকটা সম্পর্কে যদি আমাদের আগেই ধারণা হয়ে যায় তখন আমরা যে কোনো অঙ্ক সমাধান করতে পারবো। আমি এখন তোমাদেরকে ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে এই চ্যাপ্টারটি সৃজনশীল কিভাবে আনসার করতে হয় সেই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করবো। তোমরা সবাই খুব মনোযোগ দেবে। খেয়াল করো, আমরা একটি উদাহরণ লিখেছি, সেই উদাহরণটাকে এখন আমরা সমাধান করার চেষ্টা করব। তো উদাহরণটার মধ্যে এরকম ছিল প্রাপ্তি ও প্রদান হিসাব। এখানে প্রাপ্তি ও প্রদান হিসাব দেওয়া আছে, একটি পরিবারের প্রাপ্তি প্রদান হিসাব দেওয়া আছে। আর পরীক্ষার প্রশ্নে এরকমই দেওয়া থাকবে, প্রাপ্তি প্রদান হিসাব দেওয়া থাকবে এবং কিছু আরো অন্যান্য তথ্য দেওয়া থাকবে। এগুলোর মাধ্যমেই আমাদের এই অঙ্কটা করতে হবে। তো প্রাপ্তি প্রদান হিসাবে প্রাপ্তি পাশে দেখো হাতে নগদ, বেতন প্রাপ্তি, বোনাস, সম্মানী, সুদ প্রাপ্তি এগুলো দেওয়া আছে। প্রদান পাশে খাদ্য ক্রয়, পোশাক ক্রয়, চিকিৎসা ব্যয় বা শিক্ষা ব্যয়, টিভি ক্রয়, ফ্রিজ ক্রয়, তারপরে হাতে নগদ সমাপনী এটা দেওয়া আছে। সমন্বয় নিচে বলা আছে 17 সালের 1 জানুয়ারি তারিখে তার পারিবারিক অবস্থা ছিল। 17 সালের 1 জানুয়ারি তার মানে বছরের শুরুতে তার পারিবারিক অবস্থা কি ছিল? যে বাড়িঘর আছে 20 লাখ টাকার, আসবাবপত্র আছে 1 লাখ টাকার, গহনাপত্র আছে 50,000 টাকা, আর ঋণ আছে তার 15 লাখ টাকা। এই হচ্ছে তার ইনফরমেশন। এখন এগুলার মাধ্যমেই আমরা প্রথমত তৈরি করব তার পারিবারিক তহবিল, তারপর তৈরি করব আয় ব্যয় বিবরণী, এরপর তৈরি করব আর্থিক অবস্থার বিবরণী। তো প্রথমত আমরা যেই পার্টিতে যাব সেটা হচ্ছে পারিবারিক তহবিল। তো আমরা শিখেছিলাম পারিবারিক তহবিল নির্ণয় করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তো প্রারম্ভিক মোট সম্পদ বলতে এই যে 1 জানুয়ারি তারিখে তার যে ইনফরমেশন গুলো আছে এগুলোই তার প্রারম্ভিক সম্পদ, যেমন বাড়িঘর সম্পদ, আসবাবপত্র সম্পদ, গহনাপত্র সম্পদ, আর ঋণটা হচ্ছে দায়। তবে আরেকটা প্রারম্ভিক সম্পদ আছে
সেটা হলো প্রাপ্তি পাশে। তো প্রাপ্তি পাশে সবার প্রথমে যে হাতে নগদ থাকে সেটাও প্রারম্ভিক হাতে নগদ, তো ওইটাও প্রারম্ভিক সম্পদের মধ্যে আসবে। তাহলে আমরা এখন এই জায়গায় আমরা এখন পারিবারিক তহবিলটা বের করার চেষ্টা করবো প্রথমত। তাহলে এই সৃজনশীলের ধরো ক নাম্বার আমরা যদি আনসার করি, প্রথমত আমরা যেটা বের করবো সেটা হচ্ছে পারিবারিক তহবিল। তো পারিবারিক তহবিল নির্ণয় করার জন্য ছকটি হচ্ছে এরকম, বিবরণ টাকা টাকা। আমরা এইভাবে ছক তৈরি করবো, উপরে লিখে দেবো পারিবারিক তহবিল নির্ণয়, পারিবারিক তহবিল নির্ণয়। তো পারিবারিক তহবিল নির্ণয় করতে গেলে প্রথমেই যে কাজটা লিখতে হবে প্রারম্ভিক সম্পদ। আমরা লিখবো প্রারম্ভিক সম্পদ। তাহলে প্রারম্ভিক সম্পদ এখান থেকে যে পাবো সেটা হলো বাড়ি। বাড়ি, তার বাড়ি আছে 20 লাখ টাকা, তাহলে 20 লক্ষ টাকা তার বাড়ির মূল্য। এরপর আমরা লিখবো আসবাবপত্র। আসবাবপত্র, তার আসবাবপত্র আছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা লিখলাম। তার আসবাবপত্র আছে 1 লক্ষ টাকা। এরপরে যেটা আছে তার গহনা, গহনাপত্র। গহনাপত্র আছে তার 50,000 টাকা। এরপর প্রাপ্তির পাশে শুরুতে আছে তার হাতে নগদ, যে প্রারম্ভিক হাতে নগদ, সেই হাতে নগদ আছে 20,000 টাকা। এগুলা হলো তার প্রারম্ভিক সম্পদ। তাহলে আমরা পেয়ে গেলাম হাতে নগদ, বাড়ি, আসবাবপত্র, গহনাপত্র, এগুলা তার প্রারম্ভিক সম্পদ। তাহলে প্রারম্ভিক সম্পদগুলো আমরা যোগ করে দিই, 20 লাখ, 1 লাখ, 21 লাখ 50,000, 21 লাখ 70,000, 21 লক্ষ 70,000 টাকা তার পারিবারিক প্রারম্ভিক মোট সম্পদ ছিল। এই সম্পদ থেকে বাদ দিব, বাদ প্রারম্ভিক দায়। তো প্রারম্ভিক দায় বলতে এখানে এখন 1 তারিখে তার প্রারম্ভিক দায়, এখানে আছে ঋণ। ঋণ আছে তার 15 লক্ষ টাকা। তাহলে এখানে শুধু একটাই আছে ঋণ। তাহলে এই ঋণ 15 লক্ষ টাকা একটাই আছে, সরাসরি আমরা 2 নম্বর ঘরে 15 লক্ষ টাকা 21 লক্ষ 70,000 টাকা থেকে মাইনাস করলাম। তো 15 লক্ষ টাকা 21 লক্ষ টাকা থেকে যদি মাইনাস করি তাহলে থাকে 6 লক্ষ 70,000 টাকা। এই 6 লক্ষ 70,000 টাকা হলো তার পারিবারিক তহবিল। তাহলে আমরা লিখবো এখানে পারিবারিক তহবিল। তো হয়ে গেল আমাদের পারিবারিক তহবিল নির্ণয় করা। তো এইভাবেই আমরা পারিবারিক তহবিল নির্ণয় করব। আবার বলছি যে প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিলে যেটা হয় সেটাকে বলা হয় পারিবারিক তহবিল। তো এই প্রশ্ন থেকে আমরা প্রারম্ভিক সম্পদগুলো আগে ফাইন্ড আউট করব, প্রারম্ভিক দায়গুলো ফাইন্ড আউট করব, ওইখান থেকেই তারপরে আমরা পারিবারিক তহবিল নির্ণয় করার চেষ্টা করবো। তাহলে এইভাবে আমরা পারিবারিক তহবিল নির্ণয় করব। এর পরবর্তী যে পার্টটি করবো সেটি হচ্ছে আমরা আয় ব্যয় বিবরণী। খেয়াল করো, এখন আমরা যে পার্টটি করবো সেটি হচ্ছে আয় ব্যয় বিবরণী। আয় ব্যয় বিবরণী তৈরি করার জন্য আমাদের যেই জিনিসটা দরকার সেটি হচ্ছে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়, যেটা কিনা আমরা প্রাপ্তি প্রদানের মধ্যে এবং অতিরিক্ত যদি কোনো ইনফরমেশন থাকে এই জায়গা থেকে আমরা পাবো। তাহলে আমরা আয় পাবো হলো প্রাপ্তি পাশে এবং ব্যয়গুলো পাবো হচ্ছে প্রদান পাশে। তো প্রাপ্তি পাশে যাই, যে এখানে আয় কি কি আছে। আয় বলতে কোন ধরনের আয়? মুনাফা জাতীয় আয়। যে আয়গুলা মুনাফা জাতীয় আয় ওগুলাকে বলা হবে ওগুলা আয় ব্যয় বিবরণী আয় পাশে বসবে। তো যেমন এখানে বলা আছে বেতন প্রাপ্তি, বোনাস, সম্মানী, সুদ প্রাপ্তি, এই চারটাই তার হলো মুনাফা জাতীয় আয়। তো আয় পাশে আমরা এই চারটাই লিখবো। তাহলে প্রথমে এখানে লিখবো আমরা আয় সমূহ লিখে বেতন প্রাপ্তি লিখবো, বেতন প্রাপ্তি 1,20,000 টাকা। এরপরে বোনাসও তার জন্য আয়, বোনাস হচ্ছে 20,000 টাকা। এরপর লিখবো আমরা সম্মানী, যেটা আছে প্রাপ্তি পাশে, সম্মানী আছে 40,000 টাকা। এরপরে সুদ প্রাপ্তি আছে তার, সুদ প্রাপ্তি আছে 10,000 টাকা। এই হচ্ছে তার আয়। আর নিচে এখানে কোনো আয়ের কথা উল্লেখ করা নাই, তাহলে শুধুই প্রাপ্তি পাশে তার যেই আয় আছে সেটা আয়। তো হাতে নগদ কিন্তু আয় নয়, ওটা প্রারম্ভিক সম্পদ, ওটার কাজ করে ফেলেছে, এটার আর কোনো কাজ নাই। এখন আমরা আয় পাশে লিখলাম বেতন প্রাপ্তি, বোনাস, সম্মানী এবং সুদ প্রাপ্তি। তো এরকম প্রশ্নের মধ্যে যা থাকবে প্রাপ্তি পাশে ওইখান থেকে আমরা আয়গুলো খুঁজে নেব। এখন এই আয়গুলোর যোগফল 1,20,000, 20, 40, 80, 90, তাহলে 1,90,000 টাকা তার পরিবারের মোট আয়। এখন এই আয় থেকে বাদ দিব ব্যয় সমূহ, তাহলে বাদ ব্যয় সমূহ। তাহলে এই ব্যয় সমূহ, ব্যয়গুলো পাবো আবার আমরা প্রধান পাশে। ব্যয়, তো প্রধান পাশে দুই ধরনের ব্যয় থাকে, একটা হলো মূলধন জাতীয় ব্যয় আর একটা হলো গিয়ে মুনাফা জাতীয় ব্যয়। তো এইখান থেকে আমরা খুঁজে নেব মুনাফা জাতীয় ব্যয়। যেমন খাদ্য ক্রয়, এটা মুনাফা জাতীয় ব্যয়, পোশাক ক্রয় মুনাফা জাতীয় ব্যয়, শিক্ষা ব্যয় মুনাফা জাতীয় ব্যয়, চিকিৎসা ব্যয় মুনাফা জাতীয় ব্যয়। এরপর টিভি ক্রয়, ফ্রিজ ক্রয়, এগুলো কিন্তু মুনাফা জাতীয় ব্যয় না, এগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়।
তারপরে হাতে নগদ সমাপনী, এটা তো সম্পদ। তাহলে মুনাফা জাতীয় ব্যয় বলতে আমরা এখানে চারটা জিনিস পাইলাম: খাদ্য ক্রয়, পোশাক ক্রয়, শিক্ষা ব্যয়, চিকিৎসা ব্যয়। তাহলে এই ব্যয়গুলো আমরা এখন এই ব্যয়ের পাশে লিখবো। প্রথমে আমরা লিখবো খাদ্য ক্রয়। খাদ্য ক্রয় লিখবো 30,000 টাকা দেওয়া আছে, 30,000 টাকা। তারপর পোশাক ক্রয়, পোশাক ক্রয়, পোশাক ক্রয় দেওয়া আছে 20,000 টাকা। এরপর যেটা লিখবো শিক্ষা ব্যয়, শিক্ষা ব্যয়, শিক্ষা ব্যয় যেটা আছে সেটা হচ্ছে 60,000 টাকা। এরপরে দেওয়া আছে চিকিৎসা ব্যয়, চিকিৎসা ব্যয়, চিকিৎসা ব্যয় আছে তার 10,000 টাকা। এই হচ্ছে তার পরিবারের মোট ব্যয় সমূহ। এখন ব্যয়গুলো আমরা যোগ করে দিই: 30 আর 20 50, 50 আর 60 1,10,000, 1,20,000 টাকা। তাহলে এখানে তার মোট ব্যয় হলো 1,20,000 টাকা। এখন এই যে 1,20,000 টাকা তার মোট ব্যয়, আর মোট আয় হচ্ছে 1,90,000 টাকা। তার মানে ব্যয়ের থেকে আয়ের পরিমাণটা বেশি। তাহলে এখানে আয়ের পরিমাণ কত টাকা বেশি? 70,000 টাকা বেশি। তাহলে এই 70,000 টাকার নাম হচ্ছে আয় উদ্বৃত্ত। এই 70,000 টাকার নাম হচ্ছে আয় উদ্বৃত্ত। এই 70,000 টাকার নাম হচ্ছে আয় উদ্বৃত্ত। তার মানে তার পরিবারের আয় থেকে ব্যয়গুলো বাদ দেওয়ার পরও তার অতিরিক্ত লাভ হয়েছে পরিবারের জন্য 70,000 টাকা। এইভাবেই আয় ব্যয় বিবরণী তৈরি করতে হয়। তাহলে এখানে আমরা দুটো জিনিস তৈরি করা শিখলাম, একটি হচ্ছে পারিবারিক তহবিল, দ্বিতীয়টি হচ্ছে আয় ব্যয় বিবরণী। এখন 3 নাম্বার যে পার্টটি শিখবো সেটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আশা করি তোমরা খেয়াল করবে। এখন আমরা যে ব্যাপারটি কাজ করবো সেটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। খেয়াল করো, এই প্রশ্নে আর্থিক অবস্থার বিবরণীতে কি কি আসবে সেটা আগে আমরা একটু জেনে নেই। আর্থিক অবস্থার বিবরণীতে যেটা আসবে সেটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে আসবে তোমার হলো সম্পদ এবং দায়, আর হলো পারিবারিক তহবিল। সম্পদ, দায়, পারিবারিক তহবিল, এই তিনটা জিনিস। এবং এই যে একটু আগে যে আমরা আয় ব্যয় বিবরণী করলাম, এটার থেকে যে আয় উদ্বৃত্ত আছে সেই ব্যাপারটা, তাহলে সম্পদ, দায়, পারিবারিক তহবিল, আয় উদ্বৃত্ত, এই চারটা জিনিস নিয়ে তৈরি করবো আমরা আর্থিক অবস্থার বিবরণী। আবার বলি সম্পদ, দায়, পারিবারিক তহবিল আর হলো আয় উদ্বৃত্ত, চারটা জিনিস নিয়ে তৈরি করবো আমরা আর্থিক অবস্থার বিবরণী। তাহলে শুরুতেই আর্থিক অবস্থার বিবরণীতে শুরুতেই আমরা যেই পার্টটি কাজ করবো সেটি হচ্ছে সম্পদ। তাহলে সম্পদ সমূহ, যত প্রকার সম্পদ আছে সকল সম্পদগুলো আমরা সম্পদ পাশে লিখবো। তো সম্পদ পাশে লিখতে গেলে দেখো, প্রাপ্তি পাশে যে হাতে নগদ ছিল এই সম্পদ কিন্তু আমরা আর লিখবো না, এটা একবারই বুঝবে। প্রারম্ভিক যে প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক চলতি সম্পদ, সেটা শুধু পারিবারিক তহবিল নির্ণয় করতেই কাজে লাগে। এরপরে আর্থিক অবস্থার বিবরণীতে আসবে না। এই হাতে নগদের পরিবর্তে এই যে প্রধান পাশে যে সর্বশেষ যে হাতে নগদ আছে সেই হাতে নগদটাকে আমরা ব্যবহার করব। তাহলে প্রথমে আমরা লিখবো হাতে নগদ। হাতে নগদ, এই যে প্রধান পাশে যে হাতে নগদ আছে 30,000 টাকা, সেই টাকাটা আমরা ব্যবহার করব। এরপরে এই যে এখানে প্রারম্ভিক যে সম্পদগুলো আছে, যেমন বাড়ি ঘর, আসবাবপত্র, গহনাপত্র, এই যে সম্পদ, এগুলো তো তার এখনো আছে নাকি? তার বাড়ি ঘর এখনো আছে, তার আসবাবপত্র এখনো আছে, তার গহনাপত্র এখনো আছে। তাহলে এই সম্পদগুলাও স্থায়ী সম্পদ, এগুলা সম্পদ সমূহের মধ্যে আসবে। যেমন বাড়ি ঘর বা বাড়ি, বাড়ি তার 20 লাখ টাকা। এরপরে তার আসবাবপত্র আছে, আসবাবপত্র, আসবাবপত্র আছে তার 1 লক্ষ টাকা। এরপরে গহনা আছে তার, গহনা, গহনাপত্র, তার গহনা আছে 50,000 টাকা। এরপর আরেকটা জিনিস খেয়াল করতে হবে, প্রধান পাশে যে সে আরো দুইটা নতুন নতুন সম্পদ ক্রয় করছে। একটা হলো টিভি ক্রয় করছে আর একটা হলো ফ্রিজ ক্রয় করছে। এই দুইটা সম্পদ তার আর্থিক অবস্থা বিবরণী সম্পদের মধ্যে আসবে। তাহলে আমরা লিখবো টিভি, টিভি ক্রয়। তো টিভি ক্রয় হচ্ছে তার 30,000 টাকার। আর ফ্রিজ, তার ফ্রিজ, ফ্রিজ ক্রয়, তার ফ্রিজ ক্রয় হচ্ছে 40,000 টাকা। আশা করি যে সকল সম্পদগুলো লিখে ফেলেছে। তারপর আমরা একটু চেক করে নিই যে এখানে সম্পদগুলোর মধ্যে যে প্রারম্ভিক সম্পদের মধ্যে তার স্থায়ী সম্পদ যেগুলাকে বলে সেগুলা ওইখানে আসবে। বাড়িঘর, আসবাবপত্র, গহনাপত্র আসলো। এরপরে প্রাপ্তি প্রদানের প্রধান পাশে যে হাতে নগদ, সমাপনী হাতে নগদ, সেটা এখানে আসবো। প্রারম্ভিক হাতে নগদ আসবে না এই কারণে, কারণ শুরুতে তার ছিল 20,000 টাকা, কিন্তু বছরের শেষে তার হাতে হয়ে গেছে 30,000 টাকা। তাহলে শুরুটা তো লেখা যাবে না। আমাদের এই আর্থিক অবস্থার বিবরণী তো বছরের শেষ দিন তৈরি করা হয়, এই জন্য এখানে সমাপনী সম্পদ এবং সমাপনী দায়গুলো এখানে আসবে। তারপর টিভি ক্রয়, ফ্রিজ ক্রয়, এটা বছরের মাঝখানে ক্রয় করা হয়েছে, কিন্তু এটা বছরের শেষেও তার পরিবারের মধ্যে এই সম্পদগুলো আছে। তো এই জন্য সম্পদগুলোর মধ্যে এগুলো লেখা হয়েছে। তাহলে সকল সম্পদগুলো আমরা এখানে লিখে ফেলেছি। এখন সম্পদগুলো আমরা সব যোগ করে দেব। 20 লাখ, 21 লাখ, 21 লাখ 50,000, 50 আর এখানে 70,
50 আর 70 22,20,000, 22,50,000 টাকা তার 22,50,000 টাকা তার মোট সম্পদ হয়ে গেল। আমাদের সম্পদের পাশ শেষ। এরপরে যেই 5টা কাজ করব সেটার নাম হলো দায় ও পারিবারিক তহবিল। পারিবারিক তহবিল, দায় ও পারিবারিক তহবিল। তো দায় ও পারিবারিক তহবিলের মধ্যে প্রথমে যেইটা কাজ করব সেটা হচ্ছে দায়, ঋণ। তার ঋণ আছে 15 লক্ষ টাকা, একটাই ঋণ, তাহলে সরাসরি আমরা ঋণ লিখে দিলাম। এরপর যেটা লিখবো পারিবারিক তহবিল, পারিবারিক তহবিল। তাহলে পারিবারিক তহবিল সেই আমরা 1 নাম্বার পার্টে কাজ করেছিলাম। পারিবারিক তহবিল আমরা পেয়েছিলাম 6,70,000 টাকা। সেই 6,70,000 টাকা আমরা পারিবারিক তহবিল এখানে লিখবো যে 6,70,000 টাকা। এরপরে আমরা এই পারিবারিক তহবিলের সাথে যোগ করব যে একটু আগে যে আমরা যে আয় ব্যয় বিবরণী করলাম, আয় ব্যয় বিবরণী শেষে আয় উদ্বৃত্ত যত টাকা বের হয়েছিল, আয় উদ্বৃত্ত মানে 70,000 টাকা বের হয়েছিল, আয় উদ্বৃত্ত 70,000 টাকা বের হয়েছিল। তাহলে সেই 70,000 টাকা আর 6,70,000 টাকা দুইটা আমরা যদি যোগ করি তাহলে এখানে যেটা বের হয় 7,40,000 টাকা বের হয়। তো 7,40,000 টাকা, এখন 7 5 12 22,40,000 টাকা এখানে হয়। কিন্তু তাহলে আমাদের দুই পাশ মিললো না। এখানে হচ্ছে 22,50,000 আর এখানে হলো 22,40,000। তো দুই পাশ যদি না মিলে যায়, আমরা যদি কনফিডেন্স থাকে যে আমাদের সবকিছু ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে আমাদের সবকিছুই ঠিক আছে, কিন্তু তারপরেও আমাদের দুই পাশ মিলে নাই। তো এটা অঙ্কের যে কোনো একটা টেকনিক্যাল ফল্ট থাকতে পারে। কিন্তু যদি না মিলে তাহলে আমাদের কোনো টেনশন করার কোনো কারণ নাই। যদি আমি আবার বলছি, যদি সব কিছু ঠিক থাকে, যদি না মিলে তাহলে টেনশন করার কোনো কারণ নেই। কারণ না মিললে যত টাকা শর্ট হয় তত টাকা লিখে আমরা অনিশ্চিত হিসাব লিখে বসে দিয়ে দেবো। অনিশ্চিত হিসাব যে এখানে তাহলে 10,000 টাকা গরমিল, এখানে 22,50,000 টাকা, আর এখানে হয় 22,40,000 টাকা, তাহলে 10,000 টাকা গরমিল। তাহলে এখানে আমি 10,000 টাকা বসিয়ে দিলাম অনিশ্চিত হিসাব লিখে, অনিশ্চিত হিসাব লিখে। এখন আমরা দুই পাশ মিলে গেল 22,50,000 টাকা। পরবর্তীতে যদি কখনো আমরা ভুলটা খুঁজে পাই, ভুল খুঁজে পেলে সেই আমরা অনিশ্চিত হিসাবটা পরে ক্লোজ করে দিব। তো এইভাবেই আমাদের পারিবারিক বাজেটের অঙ্কগুলো তৈরি করতে হয়। তাহলে প্রথমত আমি পারিবারিক তহবিল করছি, আয় ব্যয় বিবরণী তৈরি করছি, এরপর আর্থিক অবস্থার বিবরণী তৈরি করছি, আর প্রাপ্তি প্রদান তো তৈরি করা আছে। আর যদি প্রাপ্তি প্রদান আমাদের তৈরি করতে বলে তাহলে আমরা তো এইভাবেই প্রাপ্তি প্রদান তৈরি করব যে প্রাপ্তি পাশে হাতে নগদ, ব্যাংক জমা এবং সকল মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় প্রাপ্তিগুলো বসবে। প্রদান পাশে সকল মুনাফা জাতীয় প্রদান এবং মূলধন জাতীয় প্রদানগুলো বসবে। প্রাপ্তি থেকে প্রদানটা বাদ দিলে যেটা হবে সেটার নাম হলো সমাপনী হাতে নগদ। এইভাবেই পারিবারিক বাজেটের অঙ্কগুলো করতে হয়। তো তোমরা তোমাদের মেইন বইয়ের যে অঙ্কগুলো দেওয়া আছে, উদাহরণ এবং সৃজনশীলের যে অঙ্কগুলো দেওয়া আছে, আমি মনে করি যে এই কয়টা অঙ্ক যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করে বুঝে আজকের এই ভিডিও থেকে যদি বুঝে প্র্যাকটিস করার চেষ্টা করো, তাহলে অবশ্যই এই চ্যাপ্টার সম্পর্কে যে কোনো প্রশ্ন তুমি আনসার করতে পারবে, আমি বিশ্বাস করি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। আশা করি আগামী ভিডিওগুলো দেখবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আনন্দ থাকো। সবাইকে অনেক 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 ধন্যবাদ।